ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুপ্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা মিক্সড জিকে ক্লাস। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো সব পিওয়াইকিউ থেকে কালেক্ট করা। বিভিন্ন পরীক্ষার ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার যেগুলো মোস্ট রিপিটেড বারবার রিপিট হয়েছে, ঠিক আছে, প্রশ্ন রয়েছে, সেগুলোর থেকে আজকের প্র্যাকটিস সেটটাকে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে এগুলোর উত্তর যদি তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, সেটা তোমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। ঠিক আছে, দেখো, প্রথমে একটা প্রশ্ন রয়েছে, গুয়া এবং নোয়ামুন্ডি খনি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, ঝাড়খণ্ড, আসাম নাকি রাজস্থান? গুয়া এবং নোয়ামুন্ডি, দেখো এই দুটাই হচ্ছে তোমার লৌহ বা আয়রনের খনি, লৌহ খনি। ঠিক আছে, এই দুটা খনি অবস্থিত হচ্ছে তোমার ঝাড়খণ্ডে। কোথায়? ঝাড়খণ্ড। আচ্ছা, এই দুটা খনির মালিকানা কার কাছে রয়েছে? টাটা কোম্পানির কাছে। টাটা কোম্পানির কাছে মালিকানাটা রয়েছে। দেখো, আয়রন বা লোহার যে ছটা আকরিক রয়েছে তার মধ্যে সেকেন্ড সব থেকে গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে হেমাটাইট, এবং গুয়া ও নোয়ামুন্ডি থেকে এই হেমাটাইট আকরিকের লোহাটাই পাওয়া যায়। হেমাটাইট, হেমাটাইট লোহা, ঠিক আছে, হেমাটাইট লোহা। দেখো, আয়রনের যে আকরিকগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাগনেটাইট। ঠিক আছে, নেক্সট রয়েছে হেমাটাইট। ঠিক আছে, তারপর হচ্ছে লিমোনাইট। তারপর হচ্ছে সিরেরাইট। নেক্সট 5 নম্বরে হচ্ছে টাইটেনিয়াম। আর সব শেষে হচ্ছে তোমার ট্যাকোনাইট। ট্যাকোনাইট, ঠিক আছে, এই ছটা হচ্ছে তোমার লোহার আকরিক। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাগনেটাইট, তারপর হচ্ছে হেমাটাইট। এই নোয়ামুন্ডি এবং গুয়া যে খনি, এখানে হেমাটাইট লোহাটা পাওয়া যায়। ঠিক আছে, দেখো, ভারতের সব থেকে বেশি লোহা উৎপাদন কোথায় হয়? নোট করে রেখে রাখো। ভারতের উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি লোহা পাওয়া যায়। ঠিক আছে, সব থেকে বেশি লোহা পাওয়া যায়। উড়িষ্যার কোথায় কোথায় খনি রয়েছে? একটা হচ্ছে গুরু মহিষানি, জায়গাটার নাম হচ্ছে গুরু মহিষানি। নেক্সট নেক্সট হচ্ছে তোমার বাদাম পাহাড়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বারসুরা বলে একটা জায়গা রয়েছে, বারসুরা। তাছাড়া ময়ূরভঞ্জ। ঠিক আছে, এই জায়গাগুলোতে কি পাওয়া যায়? লোহা। বোঝা গেছে। নেক্সট, নিচের কোনটি একমাত্র রাজ্য যা হীরা উৎপাদন করে? ডায়মন্ড, ঠিক আছে, হীরা উৎপাদন করে। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি পশ্চিমবঙ্গ? দেখো, একমাত্র হীরা পাওয়া যায় এমন রাজ্য ভারতবর্ষে একটি রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ ছাড়া এখন অন্য কোনো রাজ্যেই হীরা হীরার সক্রিয় খনি নেই, মানে যেখান থেকে হীরা পাওয়া যাচ্ছে এরকম সক্রিয় খনি নেই। মধ্যপ্রদেশের যে খনিটা রয়েছে তার নাম হচ্ছে মাঝগাঁও খনি। ঠিক আছে, কি নাম? মাঝগাঁও
খনি। এটা হচ্ছে তোমার পান্না বেল্টের এরিয়ার মধ্যে পড়ে, একটা বেল্ট, পান্না বেল্ট, সেই এরিয়ার মধ্যে পড়ে এবং ভারতের একমাত্র সক্রিয় খনি। একমাত্র সক্রিয় খনি, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে যে হীরাটা পাওয়া যায় সেটা হচ্ছে হীরা, ঠিক আছে। এটাকে তো পালিশ করতে হবে বা এটাকে কাটতে হবে, শেপ দিতে হবে। এটা কোথায় দেওয়া হয়? পলিশিং এবং শেপ, পলিশিং অ্যান্ড শেপ কোথায় দেওয়া হয়? গুজরাটের সুরাটে, সুরাট, ঠিক আছে। এখানে পলিশিং এবং শেপ এই দুটা কাজ করা হয় হীরার। তার জন্য সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি। কি বলা হয়? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি হীরার ট্রেড যদি বলা হয় কোথায় হচ্ছে, সেটা হচ্ছে সুরাটে, ঠিক আছে। সব থেকে বড় ডায়মন্ড ট্রেডিং কোথায় হয়? সেটাও সুরাট, ঠিক আছে। তো সুরাটকে কি বলা হয়? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ভারতের একমাত্র জায়গা যেখানে ডায়মন্ড বা হীরার পলিশিং এবং শেপ দেওয়া হয় সেটা হচ্ছে সুরাট। আচ্ছা, সুরাটকে আবার সিল্ক সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। কি বলা হয়? সিল্ক সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার গ্রিন সিটিও বলা হয়, ঠিক আছে। নেক্সট, কেরালার সমুদ্র সৈকত বালি সমৃদ্ধ ড্যাশ ড্যাশ মানে কি? কেরালার যে সমুদ্র সৈকত রয়েছে, সি বিচ রয়েছে, সেখানে কি পাওয়া যায় সব থেকে বেশি? ক্যালসিয়াম, থোরিয়াম, রেডিয়াম নাকি ম্যাঙ্গানিজ? দেখো, কেরালার সমুদ্র সৈকত যেটাকে বলা হচ্ছে মালাবার উপকূল, কি বলা হয়? মালাবার উপকূল, ঠিক আছে। এই মালাবার উপকূলে সব থেকে বেশি কোন খনিজ পদার্থটি পাওয়া যায়? ঠিক আছে, সেটা হচ্ছে তোমার থোরিয়াম। আশা করি তোমরা উত্তর দিচ্ছ কমেন্ট বক্সে, ঠিক আছে। তো থোরিয়াম হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, বোঝা গেছে। দেখো, এটাকে বলা হচ্ছে, থোরিয়ামকে বলা হয় অ্যাটমিক ফুয়েল। কি বলা হয়? অ্যাটমিক ফুয়েল, বা বলা হয় তোমার স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফুয়েল অফ ইন্ডিয়া। স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফুয়েল অফ ইন্ডিয়া, ঠিক আছে। নিউক্লিয়ার ফুয়েল বা অ্যাটমিক ফুয়েল বলা হয় কাকে? থোরিয়ামকে, ঠিক আছে। এই থোরিয়ামের মধ্যে কি থাকে? রেডিও অ্যাক্টিভ মেটাল, যেটা ইউরেনিয়ামের মধ্যে থাকে, সেই রেডিও অ্যাক্টিভ মেটাল পাওয়া যায় কোথায়? থোরিয়াম, ঠিক আছে। তো এই থোরিয়ামটা সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? কি বললাম? কেরালাতে। কেরালার যে মালাবার উপকূল রয়েছে সেখানে সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এবং এই কেরালার মালাবার উপকূল, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম থোরিয়াম ভান্ডার। এটা মনে রাখবে, বিশ্বের বৃহত্তম, বিশ্বের বৃহত্তম থোরিয়াম ভান্ডার, ঠিক আছে। কোথায়? কেরালা উপকূল। এরপর দেখো, এই যে থোরিয়াম, ঠিক আছে, এই থোরিয়ামের মধ্যে কি থাকে? মোনাজাইট থাকে, ঠিক আছে। মনে রাখবে, থোরিয়ামের ভেতরে থাকে মোনাজাইট, ঠিক আছে। এই একটা পয়েন্ট নোট করে রাখবে। এরপর দেখো ম্যাঙ্গানিজ। আচ্ছা, ম্যাঙ্গানিজ কি কাজে ব্যবহার করা হয় জানো? ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় যেগুলোতে জং না লাগে, সেরকম ইস্পাত, জং রোধী ইস্পাত, মরচে না পড়ে, ঠিক আছে, মরচে রোধী ইস্পাত, মরচে রোধী ইস্পাত। নেক্সট, জাদুগুদা ঝাড়খণ্ডের একটি জায়গা ড্যাশ খনির জন্য পরিচিত। জাদুগুদা
ঝাড়খণ্ডের একটা খনির নাম। এখানে কি পাওয়া যায়? ডায়মন্ড, মোনাজাইট, বক্সাইট নাকি ইউরেনিয়াম? এখনই বললাম যে মোনাজাইট কোথার কিসের মধ্যে থাকে? থোরিয়ামের মধ্যে থাকে, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের যে আহ, জাদুগুদা বলে জায়গাটি রয়েছে, এখানে কি পাওয়া যায়? হীরা নাকি মোনাজাইট নাকি বক্সাইট নাকি ইউরেনিয়াম? ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমার ইউরেনিয়াম পাওয়া যায় এখান থেকে। ইউরেনিয়াম কিসের জন্য ব্যবহার করা হয়? ঊর্জা তৈরি করতে বা এনার্জি তৈরি করতে। পরমাণু বোমাতেও ব্যবহার করা হয়, ঠিক আছে। পরমাণু বোমাতেও কিন্তু ব্যবহার করা হয় ইউরেনিয়াম, ঠিক আছে। ইউরেনিয়ামকে বলা হয় মেটাল অফ হোপ। কি বলা হয়? মেটাল অফ হোপ, আশার ধাতু। মেটাল অফ হোপ কাকে বলা হয়? ইউরেনিয়ামকে। ভারতবর্ষের যে জায়গাগুলোতে ইউরেনিয়াম পাওয়া যায়, তিনটা জায়গা। একটা হচ্ছে ঝাড়খণ্ড, একটা হচ্ছে রাজস্থান, আর একটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। ঝাড়খণ্ড, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। তো এই যে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের জাদুগুদা এখানে পাওয়া যায়। এবং ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি, এটা হচ্ছে তোমার জাদুগুদা। রাজস্থান, রাজস্থানের আজমির বলে যে জায়গাটা রয়েছে, সেখানে পাওয়া যায়। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে জায়গায় পাওয়া যায়, তার নাম হচ্ছে নোল্লার নাল গোন্ড। নোল্লার নাল গোন্ড, ঠিক আছে। নেক্সট, এবারে হচ্ছে ভারতের সংবিধান থেকে কয়েকটা প্রশ্ন। কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত ভারতীয় রাজ্যকে আভ্যন্তরীণ ও বহিরাগত আগ্রাসন থেকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব? কি বলছে প্রশ্নটা ভালো করে বুঝো। বলছে কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতীয় রাজ্যকে, আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যকে আভ্যন্তরীণ এবং বহিরাগত আগ্রাসন বলতে অ্যাটাক, ঠিক আছে, অ্যাটাক থেকে রক্ষা করা কার দায়িত্ব? কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, ঠিক আছে। তো আমাদের যদি রাজ্যের ওপর কোনো বাইরের দেশ অ্যাটাক করে, সেটাকে রক্ষা করার দায়িত্বটা হচ্ছে কার? কেন্দ্র সরকার। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নাম্বার 355, আর্টিকেল নাম্বার 356, আর্টিকেল নাম্বার 353 নাকি আর্টিকেল নাম্বার 358? দেখো, আর্টিকেল নাম্বার 355, ঠিক আছে, আর্টিকেল 355, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য, ইট, সংবিধানে এরকম ভাষাতেই লেখা আছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রোটেক্ট এভরি স্টেট এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন, external aggression and internal disturbance। দেখো, এটা লেখার কারণটা কি? কারণ অনেক সময় পরীক্ষায় আসে যে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাটাক শব্দটা ব্যবহার করা হয়নি, এক্সটার্নাল অ্যাগ্রেশন এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এক্সটার্নাল অ্যাগ্রেশন, ঠিক আছে, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং ইন্টারনাল ডিস্টারবেন্স, এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, মনে রাখবে, ঠিক আছে। তো কি, বাইরের যে কোনো অ্যাটাক বা ভিতরের আমাদের আভ্যন্তরীণ যে কোনো ডিস্টারবেন্স থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। আর্টিকেল নাম্বার 355 বলেছে। আর্টিকেল 353 মানে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো আর্টিকেল 353, এখানে বলা হয়েছে যে এমার্জেন্সির সময় বা আপাতকালীন সময়
আপাতকালীন সময়ে রাজ্য সরকারের সমস্ত অধিকার কেন্দ্রের আন্ডারে চলে আসে। ঠিক আছে, কি বলছে, রাজ্য সরকার সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের আন্ডারে চলে আসে। ঠিক আছে, সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের আন্ডারে চলে আসে। আর্টিকেল 358 কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ন্যাশনাল এমার্জেন্সির সময়, ন্যাশনাল এমার্জেন্সির সময় আর্টিকেল 20 এবং 21 বাদ দিয়ে, 20 এবং 21 বাদ দিয়ে সমস্ত ধরনের যে আর্টিকেলগুলো রয়েছে বা মৌলিক অধিকার রয়েছে সেটা প্রেসিডেন্ট কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দিতে পারে। এবং আর্টিকেল 356 এ কি বলা হয়েছে, প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল বা যখন একটা রাজ্যে কি হয়, যখন একটা রাজ্যে আপাতকাল চালু হয় সেটাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল। মানে কি, রাজ্য সরকারের সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির কাছে চলে যায়। ধরো এমন কোন একটা রাজ্য, সেখানকার কোনো দলের কাছে বহুমত নেই, বা সেই রাজ্য কেন্দ্র সরকারের কথা শুনছে না, এরকম হতে পারে, বা সেই রাজ্য সাংবিধানিক ভাবে কাজ করছে না, তখন কি করে, গভর্নর প্রেসিডেন্টকে জানায়, রাজ্যপাল রাষ্ট্রপতিকে জানায় যে আমাদের রাজ্যে এরকম এরকম ঘটনা ঘটছে। তখন প্রেসিডেন্ট সেখানে আর্টিকেল 356 ব্যবহার করে দেয় এবং সমস্ত অধিকার রাষ্ট্রপতির কাছে চলে যায় এবং রাষ্ট্রপতি রাজ্যপালকে দায়িত্ব দেয় রাজ্যটাকে চালানোর জন্য। নেক্সট, জরুরি অবস্থা ঘোষণার সময় লোকসভার মেয়াদ কত সময়ের জন্য বাড়ানো যায়? 3 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর। দেখো ন্যাশনাল এমার্জেন্সি যখনই আসবে তখন লোকসভা, ঠিক আছে, যদি মনে করো ন্যাশনাল এমার্জেন্সিটা কত দিনের জন্য বাড়ানো যায়, দেখো ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে, আমাদের দেশে ধরো যুদ্ধ চলছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বা ইন্ডিয়া চায়না যুদ্ধ, তো এরকম সময় লোকসভার মেয়াদটা কিন্তু 1 বছরের জন্য বাড়ানো যায়। ঠিক আছে, যদি ন্যাশনাল এমার্জেন্সি 6 মাসের জন্য হয় তাহলে কিন্তু 6 মাসেই বাড়ানো যাবে, তখন 1 বছর বাড়ানো যাবে না। কিন্তু যদি 1 বছরের জন্য ন্যাশনাল এমার্জেন্সি হয় তখন 1 বছর বাড়ানো যেতে পারে। অ্যান্সার হচ্ছে 1 বছর। নেক্সট, 1975 সালে তৃতীয়বার ভারতের জরুরি অবস্থা জারি হলে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো এখনো পর্যন্ত আমাদের দেশে 3বার রাষ্ট্রীয় আপাত বা ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছে। একবার লাগু হয়েছে তোমার 1962 সালে, একবার হয়েছে 1971 সালে, আরেকবার হয়েছে 1975 সালে। এরপর বলছি, দেখো রাষ্ট্রীয় আপাত বা ন্যাশনাল এমার্জেন্সি লাগু করার ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকে না, এটা সম্পূর্ণরূপে অধিকারটা রয়েছে প্রেসিডেন্টের কাছে বা রাষ্ট্রপতির কাছে। তো বলছে 1975 সালে যখন তৃতীয়বারের জন্য ন্যাশনাল এমার্জেন্সি এসেছিল তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল? বাসাপ্পা, দাসাপ্পা জাট্টি, নাকি ফখরুদ্দিন আলী আহমেদ, নাকি জ্ঞানী জেল সিং, নাকি জাকির হোসেন খান? দেখো উত্তরটা করো তোমরা। দেখো 1975 সালে যখন তৃতীয়বার, ঠিক আছে, তৃতীয়বার ন্যাশনাল এমার্জেন্সি আসে তখন ছিল ফখরুদ্দিন আলী, প্রেসিডেন্ট হিসেবে কে ছিলেন? ফখরুদ্দিন আলী। দেখো আমরা 3টা এমার্জেন্সিকে নিয়ে দেখব। প্রথম যে এমার্জেন্সি সেটা এসেছিল 1962 সালে, ঠিক আছে, 1962। কেন এসেছিল জানো? তখন ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ চলছিল, ইন্ডিয়া চায়না যুদ্ধ, ঠিক আছে, এটা চলেছিল 1968 পর্যন্ত। এই এমার্জেন্সি প্রায় 6 বছর। কেন চলেছিল সেটাও তোমাদেরকে বলবো। দেখো
এই এমার্জেন্সিটা যখন আসে তখন রাষ্ট্রপতি কে ছিল আগে দেখে নাও। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিল তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। দেখো 1962 সালে ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ তো হয়, আবার মাঝখানে 1965 সালে 1965-এ আবার ভারত পাকিস্তানের যুদ্ধও হয়, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ঠিক আছে। মানে এই সময় আমাদের পরপর দুটো যুদ্ধ চলে আসে, একটা হচ্ছে ইন্ডিয়া চায়না, তারপর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে। তার কারণে দ্বিতীয়বার করে এমার্জেন্সি লাগু করা হয়নি। এই যে একবার লাগু করা হয়েছিল 1962 সালে, সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথম যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা হয়ে গেল। এরপর হচ্ছে তোমার দ্বিতীয়বার, সেকেন্ড যে রাষ্ট্রীয় আপাতকাল, সেটা এসেছিল তোমার দ্বিতীয়বার এসেছিল 1971 সালে। 1971 সালে তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আর প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল তোমার প্রেসিডেন্ট ছিল তোমার উম, হুম বিবি গিরি। কে ছিল? বিবি গিরি, ঠিক আছে। বলতো 1971 সালে কেন এমার্জেন্সি আনা হয়েছিল? এই সময় বাংলাদেশ বাংলাদেশে কি চলছে? মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট করেছিল কে? ভারতবর্ষ। এবং তার ফলেই বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে গঠন করে। কারণ আগে বাংলাদেশ কি ছিল? ইস্ট পাকিস্তান। 1971 সালে ভারতের সহায়তায় বাংলাদেশ একটা নিজস্ব দেশ গঠন করে, যার নাম রাখে বাংলাদেশ, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য যে ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, তৃতীয়বার 1975 সালে যেটা এসেছিল, এটা এসেছিল ইন্দিরা গান্ধীর সময়। ইন্দিরা গান্ধীর সময়। আর প্রেসিডেন্ট কে ছিল সেটা তো তোমাদেরকে বললাম, ফখরুদ্দিন আলী আহমেদ। এখানে যে মেন হয়েছিল সেটা হচ্ছে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ অশান্তি। এই ন্যাশনাল এমার্জেন্সিকে ইউজ করে ইলেকশনে কেউ যদি কাজে লাগিয়েছে সেটা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী। তার কারণেই 1975 সালে যখন আভ্যন্তরীণ অশান্তির হিসাবে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেছিল তোমার ফখরুদ্দিন আলী আহমেদ, আমাদের তৎকালীন রাষ্ট্রপতি, পরবর্তী ক্ষেত্রে এটারই সংবিধান সংশোধন হয় এবং সেখানে আভ্যন্তরীণ অশান্তির পরিবর্তে আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ, মানে যতক্ষণ না কোনো রকম অস্ত্র নিয়ে বিদ্রোহ হচ্ছে ততক্ষণ কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যাবে না, এটা বলা হয়েছে। নেক্সট, গদর পার্টির সদর দপ্তর কোন স্থানে অবস্থিত? গদর পার্টি, দেখো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, গদর পার্টি, এবং খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই গদর পার্টির সদর দপ্তর কোথায়? সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি সুইজারল্যান্ড? তো গদর পার্টি এটা তোমার একটা ইউএসএ তে গঠন করা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গঠন করা ভারতীয়দের স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামী একটা অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার ছিল সান ফ্রান্সিসকো, ঠিক আছে। সান ফ্রান্সিসকোতে 1913 সালে এটি গঠন হয়। কত সালে? 1913 সালে। এবং এটার ফাউন্ডিং মেম্বার হচ্ছে লালা হরদয়াল। বাকি যে সদস্য রয়েছে পণ্ডিত রামকৃষ্ণন মরলি, বাবা সোহান সিং ভাকরা, লালা হরদয়াল, বাবা কেশর সিং, ঠিক আছে। এগুলো হচ্ছে অন্যান্য, কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার লালা হরদয়াল। তিনি ছিলেন গদর পার্টির সংস্থাপক এবং সেই সময় যখন এটার স্থাপনা হয় সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন এই পার্টিটার? প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা অর্গানাইজেশনের একজন প্রেসিডেন্ট থাকে। তো প্রেসিডেন্ট ছিল সোহান সিং
সোহান সিং ভাকানা। কে ছিলেন? সোহান সিং ভাকনা। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সংস্থা যেগুলো স্বাধীনতা সংগ্রামে সহায়তা করেছে কিন্তু যেগুলোর স্থাপনা বিদেশে হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে অর্গানাইজেশন ইন অ্যাব্রড, মানে এমন কিছু সংস্থা রয়েছে যেগুলো আমাদের স্বাধীনতায় হেল্প করেছে কিন্তু তাদের সংগঠনটা ভারতে তৈরি হয়নি, বিদেশে তৈরি হয়েছে। অর্গানাইজেশন ইন অ্যাব্রড, পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তার মধ্যে একটা হচ্ছে গদর পার্টি। ঠিক আছে, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে তোমার ইন্ডিয়া হোম রুল সোসাইটি। ইন্ডিয়া হোম রুল সোসাইটি, এটার স্থাপনা হয়েছিল তোমার 1904 সালে। ঠিক আছে, কোথায় করা হয়েছিল জানো? এটা লন্ডনে করা হয়েছিল। আচ্ছা, এটা কে করেছিল? এস কে বর্মা। শ্যামজি কিষান বর্মা, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অভিনব ভারত। নেক্সট হচ্ছে তোমার অভিনব ভারত। অভিনব ভারত এটা গঠন হয়েছিল 1906 সালে, এটাও হয়েছিল লন্ডনে। আচ্ছা, এটা করেছিল কে? বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, নেক্সট 3 নম্বরে দেখো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, এটা গঠন হয় তোমার 1907 সালে। কোথায় হয়েছিল? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে হয়। এটা কে করেছিল? তারকনাথ দাস। তারপর ছিল গদর পার্টি, তোমাদেরকে বললাম। আরেকটা ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ বলে একই রকম নামে আরো একটি সংস্থা রয়েছে, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ। এটা হয়েছিল 1914 সালে, এটা করেছিল লালা হরদয়াল, এবং তার সাথে কে করেছিল? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কে করেছিল? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কত সালে করেছিল? 1914। কোথায় করেছিল? বার্লিন, জার্মানির বার্লিনে। আর একটা হচ্ছে লাস্ট, তোমরা নোট করে নাও, সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট। ঠিক আছে, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট। ঠিক আছে, এটা স্থাপনা হয়েছিল 1915 সালে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল তোমার কাবুল, পাকিস্তান। এই সরি, আফগানিস্তান। কাবুল। কে করেছিল? রাজা মহেন্দ্র প্রতাপ। ঠিক আছে, নেক্সট নেক্সট যে প্রশ্নটা রয়েছে, কোমাগাটা মারু কি ছিল? কোমাগাটা মারু একটি সেনা ইউনিট, একটি পোতাশ্রয়, পোতাশ্রয় বলতে যেটাকে বলা হচ্ছে ডকইয়ার্ড, ঠিক আছে, একটি জাহাজ, নাকি একটি শিল্প জনপদ? কোমাগাটা মারু, কোমাগাটা মারু কি ছিল? দেখো, এটা একটা ছিল তোমার জাহাজ, এটা একটা জাহাজ ছিল। এটার একটা স্টোরি রয়েছে। এই জাহাজটা হচ্ছে তোমার জাপানি বাষ্পচালিত, জাহাজটা হচ্ছে তোমার জাপানি জাহাজ এবং বাষ্পচালিত জাহাজ। তাহলে এটা কি? জাপানি বাষ্পচালিত একটি জাহাজ। ঠিক আছে, দেখো 4ই এপ্রিল 1914, ঠিক আছে, 4ই এপ্রিল 1914 সালে জাপান থেকে কিছু ভারতীয় কি যাচ্ছিল? কানাডা যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? কানাডা। আচ্ছা, যদি বলা হয় কতজন ভারতীয় যাচ্ছিল, সেটা হচ্ছে 376 জন।
376 জন ভারতীয় কোথায় যাচ্ছিল? কানাডা যাচ্ছিল। এই ভারতীয়দের মধ্যে কারা কারা ছিল এটাও প্রশ্ন এসেছে। এক হচ্ছে শিখ ছিল, হিন্দু ছিল এবং মুসলিম ছিল, ঠিক আছে। এই তিনটা ধর্মের মানুষ ছিল। এই 376 জন কোথায় যাচ্ছিল? কানাডা। এই জাহাজটা 23শে মে 1914 সালে কোথায় পৌঁছায়? ভ্যানকুভার বলে একটি জায়গায় পৌঁছায়, কানাডার, ঠিক আছে। এখানে পৌঁছানোর পর কানাডা সরকার কি করে? মাত্র 24 জনকে, এই 376 জনের মধ্যে মাত্র 24 জনকে কানাডা আসার পারমিশন দেয়, ঠিক আছে। 24 জনকে পারমিশন দেয়, বাকি প্রত্যেককে কি করে? ফিরিয়ে দেয়, মানে কানাডায় ঢুকতে দেয়নি। এরপর তারা কি হয়? বাধ্য হয়ে আবার ভারতে ঘুরে আসতে বাধ্য হয়, এবং তারা যখন বজবজ বন্দরে পৌঁছায় সেখানে ব্রিটিশদের হাতে 20 জনের মৃত্যু হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কামাগাটা মারুর ঘটনা। তাহলে কামাগাটা মারুর ঘটনা কি? কামাগাটা মারু হচ্ছে একটা জাপানি বাষ্পচালিত জাহাজ, যে জাহাজে করে 4ই এপ্রিল 1914-তে 376 জন ভারতীয় কানাডার যাওয়ার জন্য রওনা হয়, এবং 23শে মে 1914 সালে যখন তারা কানাডা পৌঁছায়, কানাডা পৌঁছানোর পর সেখানে মাত্র 24 জনকে কানাডা সরকার পারমিশন দেয় কানাডা ঢোকার জন্য, এবং বাকিদেরকে কি করা হয়? জোর করে ভারতে ফিরিয়ে দেওয়া হয়। এবং তারা যখন বজবজে পৌঁছায় সেখানে আবার ব্রিটিশ আর্মির হাতে 20 জন ভারতীয়র মৃত্যু হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কামাগাটা মারুর ঘটনা। নেক্সট নেক্সট কি রয়েছে? ভগৎ সিং বটুকেশ্বর দত্ত কখন দিল্লির কেন্দ্রীয় সমাবেশে বোমা নিক্ষেপ করেছিল? দেখো, দিল্লির যে সেন্ট্রাল অ্যাসেম্বলি রয়েছে সেখানে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এই দুজন মিলে কি করেছিল? বোমা নিক্ষেপ করেছিল। কি জন্য করেছিল? কারণ তারা ব্রিটিশদের যে দমনমূলক আইন রয়েছে তার বিরোধিতা করার জন্য, ঠিক আছে। কিসের জন্য? ব্রিটিশদের দমনমূলক আইনের বিরোধিতা করার জন্য। আচ্ছা, কবে এই বোমাটা নিক্ষেপ করেছিল? সেটা হচ্ছে 8ই এপ্রিল 1929, ঠিক আছে। 8ই এপ্রিল 1929। পারপাস কি ছিল? ব্রিটিশদের দমনমূলক নীতির বিরুদ্ধে আন্দোলন। ঠিক আছে। নেক্সট, বিপ্লবী ড্যাশ 27শে ফেব্রুয়ারি 1931 সালে শহীদ হন। মানে 27শে ফেব্রুয়ারি 1931 সালে কে শহীদ হয়েছিলেন? ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, শচীন্দ্রনাথ সান্যাল নাকি চন্দ্রশেখর আজাদ? দেখো, 27শে ফেব্রুয়ারি 1931 এই ডেটে যিনি শহীদ হয়েছিলেন তার নাম হচ্ছে চন্দ্রশেখর আজাদ। কিন্তু চন্দ্রশেখর আজাদকে কোনো ইংরেজ হত্যা করতেও পারেনি, ফাঁসি দিতেও পারেনি এবং গুলি করতেও পারেনি। কারণ চন্দ্রশেখর আজাদ তিনি বলতেন যে আমি যখন মরবো আমি ভারতের গুলিতেই মরবো। তার কারণে তিনি একটা ভারতীয় বুলেট সবসময় ক্যারি করতেন বা তার কাছে রাখতেন, এবং তিনি যখন ধরা পড়ে যান তখন তিনি কি করেছিলেন? নিজের বন্দুক করে, নিজের পিস্তলে করে নিজেকে গুলি করে নিয়েছিলেন। তো চন্দ্রশেখর আজাদ 27শে ফেব্রুয়ারি 1931 সালে শহীদ হয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, ভগৎ সিং কবে শহীদ হন? সেটা হচ্ছে তোমার 23শে মার্চ 1931, 23শে মার্চ 1931। বটুকেশ্বর দত্ত হচ্ছে তোমার 20 জুলাই 1965। আচ্ছা, শচীন্দ্রনাথ সান্যাল হচ্ছে তোমার 7ই ফেব্রুয়ারি 1942। 7ই ফেব্রুয়ারি 1942 তোমার কি হয়েছিল? টিউবারক্লোসিস হয়েছিল, ঠিক আছে। নেক্সট, একটি তাজা ডিম নুন জলে রাখলে কি হবে? একটা ডিমকে যদি নুন জলে রাখা হয় কি হবে? ডিমটা ডুবে যাবে, বা ডুবে পড়ে নিচে চলে যাবে, নাকি ডুবে যাবে কিন্তু নিচে যাবে না, নাকি ভাসা অবস্থায় থাকবে, নাকি বিস্ফোরণ ঘটবে? দেখো,
যখন একটা ডিমকে নুন জলের উপর রাখা হয় সেটা হবে ভাসবে। কি হবে সেই সময়? ডিমটা ভাসবে। তার কারণটা কি? দেখো, একটা নুন জলের যে ডেনসিটি বা ঘনত্ব, সেটি ডিম অপেক্ষা বেশি। ঠিক আছে, ডিমের থেকে ঘনত্ব বেশি। তার কারণে ডিমটা কি হবে? জলের ওপর ভাসবে, ফ্লোট করবে। ঠিক একই রকম ভাবে যদি এক বালতি জলের উপর মোটামুটি 1 কেজি কোনো একটা 1 কেজি যদি নুন মেশানো হয় এবং তার উপর যদি 500 গ্রামের একটা বাটখারা রাখা হয়, তখন দেখবে যে 500 গ্রামের বাটখারাটা জলে ভাসছে। কারণ কি? 500 গ্রামের বাটখারার থেকে এই 1 কেজি নুন জলের যে ডেনসিটি সেটা বেশি। যখন ডেনসিটি বেশি হবে বা ঘনত্ব, কোনো একটা বস্তুর ঘনত্ব যখন বেশি হবে, তখন সেই জিনিসটা তার থেকে কম ঘনত্বের বস্তুকে ভাসিয়ে দেবে। এবং জলে যখন আমরা সাঁতার কাটি, আমাদের ঘনত্ব জলের তুলনায় বেশি, তার কারণে আমরা ডুবে যাই। কিন্তু সমুদ্রে যেখানে প্রচুর পরিমাণে যে নুন রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা ডেড সি বলি, সেখানে কি জলের থেকে নুন প্রচুর পরিমাণে রয়েছে এবং সেখানে নুনের ঘনত্বটা অনেক বেশি আমাদের তুলনায়। তার জন্য সেখানে আমরা ডুবি না, ভেসে থাকি। ঠিক আছে, তো এটা পুরোটাই ঘনত্ব বা ডেনসিটির খেলা। যেখানে যার ঘনত্ব বেশি, সে তার থেকে কম ঘনত্বের বস্তুকে ভাসিয়ে রাখবে। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি এক প্রকার যোজক কলা বা কানেকটিভ টিস্যু? দেখো, কানেকটিভ টিস্যু কাকে বলে? কানেকটিভ টিস্যু হচ্ছে তোমার যে ধরনের কলা আমাদের দেহকে সাপোর্ট দিবে বা প্রোটেক্ট করবে বাইরের কোনো ইনজুরি থেকে, এবং আমাদের যে স্ট্রাকচার বা গঠনটা তৈরি করবে, তাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু কোনটা? রক্ত, হাড় নাকি লিগামেন্ট? দেখো, এখানে অপশন রয়েছে শুধুমাত্র এক, মানে শুধুমাত্র রক্ত, নাকি শুধুমাত্র হাড় ও রক্ত, নাকি উপরের সবগুলি, নাকি শুধুমাত্র রক্ত এবং লিগামেন্ট। দেখো, কানেকটিভ টিস্যু বা যোজক কলার উদাহরণ হচ্ছে তোমার রক্ত, হাড় এবং লিগামেন্ট, তিনটি এ। ঠিক আছে, যে উদাহরণগুলো রয়েছে কানেকটিভ টিস্যুর একবার দেখে নাও। সেটা হচ্ছে বোন মানে হাড়, ব্লাড রক্ত, লিগামেন্ট, তার সাথে হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ কোনগুলো জানো? সে দেখবে যখন আমরা মাংস খাই কুড়কুড় কুড়কুড় করে চিবানোর সময়, সেটা হচ্ছে কার্টিলেজ। তাছাড়া হচ্ছে আমাদের যে চামড়া, স্কিন, এটাও কিন্তু হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা। আচ্ছা, এই যে লিগামেন্ট, রক্ত এবং হাড়ের কাজ তো তোমরা জানো। লিগামেন্টের কি কাজ জানো? এটা হচ্ছে আমাদের দেহের একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গকে কানেক্ট করে রাখে, বা একটা টিস্যুর সাথে, একটা কলার সাথে আরেকটা কলাকে যে অ্যাটাচ করে রাখে, সেটা হচ্ছে তোমার লিগামেন্ট। ঠিক আছে, অনেক সময় বলে না যে ক্রিকেট খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ঠিক আছে, নেক্সট, ত্বক নিচের কোন ধরনের মেমব্রেন দ্বারা গঠিত? সেরাস মেমব্রেন, ত্বকের ঝিল্লি, সাইনোভিয়াল ঝিল্লি নাকি মিউকোস মেমব্রেন? দেখো, আমাদের চামড়া, ঠিক আছে, আমাদের চামড়া হচ্ছে তোমার এপিথেলিয়াল মেমব্রেন দ্বারা গঠিত। কি? এপিথেলিয়াল মেমব্রেন। বা এটাকে তোমার সায়েন্টিফিক ভাষায় বা আরো টেকনিক্যাল যদি টার্ম জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে কিউটেনিয়াস মেমব্রেন। যার অর্থ হচ্ছে কি? যার অর্থ হচ্ছে তোমার ত্বকের ঝিল্লি। ঠিক আছে, দেখো, আমাদের যে চামড়া রয়েছে, স্কিন যেটাকে আমরা বলি, সেটা তিনটা লেয়ার। একটা লেয়ারকে বলা হচ্ছে এপিডার্মিস। প্রথম যে লেয়ারটা আমরা উপর থেকে দেখতে পাই, সেটা হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিসের নিচে থাকে ডার্মিস। ঠিক আছে, এবং তার নিচে থাকে সাবকিউটেনিয়াস, ঠিক আছে, টিস্যু। তাহলে কি, আমাদের যে চামড়া রয়েছে বা আমরা যাকে বলি তোমার স্কিন, সেই স্কিনের চারটা টিস্যু রয়েছে বা চারটা লেয়ার রয়েছে। প্রথমে যে লেয়ারটা আমরা চোখে দেখতে পাই, যার উপরে আমাদের যে লোমগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে এপিডার্মিস। তার নিচে থাকে ডার্মিস। ডার্মিসের মধ্যে আমাদের লোমকূপের যে গোড়ার দিকটা, যেখানে একদম গোড়াটা মূলটা রয়েছে, সেখানে থাকে ডার্মিস, এবং তার নিচে থাকে সাবকিউটেনিয়াস। ঠিক আছে, তাহলে এই তিনটা লেয়ার হচ্ছে তোমার স্কিনের লেয়ার, মনে রাখবে। নেক্সট, কঙ্কালের পেশিগুলি কঙ্কালের সাথে আমাদের যে হাড়ের পেশিগুলো রয়েছে না, যে আমাদের
হাড় রয়েছে তার উপর পেশি, যেমন আমাদের ধরো হাতের হাড়ের উপর যে বাইসেপটা, এটা তো একটা মাংসপিণ্ড, এটা কিভাবে বা কোন টিস্যুর মাধ্যমে যুক্ত থাকে? তরুণাস্থি, নিউরন, লিগামেন্ট নাকি টেন্ডাস? দেখো, যেটার মাধ্যমে আমাদের এই এই বাইসেপ হাড়ের সাথে অ্যাড হয়ে বা অ্যাটাচ হয়ে রয়েছে, সেটা হচ্ছে টেন্ডস। ঠিক আছে, নেক্সট, ড্যাশ হলো উদ্ভিদের জল পরিবহনকারী টিস্যু বা কলা? কর্টেক্স, স্টিল, জাইলেম নাকি ফ্লোয়েম? দেখো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, জাইলেম কি আর ফ্লোয়েম কি। দেখো জাইলেম হচ্ছে কি, জাইলেম হচ্ছে মূল থেকে জল কোথায় নিয়ে যায়? পাতাতে, এটা হচ্ছে জাইলেম। আচ্ছা, ফ্লোয়েম কি? ফ্লোয়েম হচ্ছে তোমার নালীভিত্তিক টিস্যু একটা, ঠিক আছে, নালীভিত্তিক সজীব টিস্যু, যা পাতায় তৈরি খাদ্যকে অন্যান্য অঙ্গে পৌঁছে দেয়। ঠিক আছে, তাহলে কি বললাম? জাইলেম হচ্ছে মূল থেকে জল, জল পরিবহনকারী টিস্যু, তাহলে হচ্ছে জাইলেম। আচ্ছা, ফ্লোয়েম কি? ফ্লোয়েম হচ্ছে তোমার এই যে পাতার মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে, এই খাবারটা বিভিন্ন শাখা প্রশাখায় বা মূলে পৌঁছে দেওয়ার কাজটা কে করে? ফ্লোয়েম করে। ঠিক আছে, নেক্সট, ওয়ারলি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র? ওয়ারলি পেন্টিং, মণিপুর, মিজোরাম, সরি, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? ওয়ারলি পেন্টিং, তো ওয়ারলি পেন্টিং হচ্ছে তোমার মহারাষ্ট্রের, আগেও করিয়েছি। দেখো কিছু পেন্টিং রয়েছে কোন রাজ্যের, সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন ওয়ারলি পেন্টিং কোথাকার? এটা হচ্ছে তোমার মহারাষ্ট্র। আচ্ছা, মিথিলা পেন্টিং, বিহার। মিথিলা পেন্টিং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মধুবনী পেন্টিং। দেখবে 2025-26 যে বাজেট নির্মলা সীতারামন নিয়ে এসেছিলেন, এবং তিনি যখন বাজেট হাতে ছবিটা পোস্ট করেছিলেন, একটা শাড়ি পরেছিলেন, ওই শাড়িটার উপর যে ধরনের পেন্টিং করা ছিল, যে আর্টিস্টিক কাজটা করা ছিল, সেটা হচ্ছে মধুবনী পেন্টিং। ঠিক আছে, এরপর হচ্ছে রঙ্গোলি। রঙ্গোলি হচ্ছে তোমার কোথাকার? মহারাষ্ট্র, রঙ্গোলি মহারাষ্ট্র। চক পূর্ণ, উত্তরপ্রদেশ। দেখো, রঙ্গোলি মহারাষ্ট্র, রং ভল্লি এটা হচ্ছে কর্ণাটক, আলপনা ওয়েস্ট বেঙ্গল, মন্দনা রাজস্থান, কালীঘাট পেন্টিং ওয়েস্ট বেঙ্গল, ফাটচিত্র উড়িষ্যা, পটচিত্র, ফাটচিত্র নয় পটচিত্র, আর একটা হচ্ছে ফাট পেন্টিং, এটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, নেক্সট, মোনালিসার ছবি আঁকা হয়েছে কিসের ওপর? পাথরের ওপর, কাঠের ওপর, কাগজের ওপর নাকি মেটাল শিটের ওপর? দেখো, মোনালিসার যে ছবিটা, সেটা আঁকা হয়েছিল তোমার একটা কাঠের উপর, কাঠের শিটের উপর। ঠিক আছে, এই শিটটার উপর আঁকা হয়, এবং এটা একটা একটা তৈলচিত্র বা অয়েল পেন্টিং। ঠিক আছে, অয়েল পেন্টিং। আচ্ছা, এটাকে কে বানিয়েছিল? এটাকে বানিয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি বানিয়েছিল। ঠিক আছে, আর বর্তমানে এটার যে অরিজিনাল কপিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কোথায় রয়েছে? প্যারিসে রয়েছে, বুলেট প্রুফ যে গ্লাস তার ভেতরে। ঠিক আছে, নেক্সট, পাটকার পেন্টিং কোন রাজ্যের? ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড় নাকি কর্ণাটক? তো পাটকার যে পেন্টিং, এটা হচ্ছে তোমার ছত্তিশগড়ের। ঠিক আছে, নেক্সট, দময়ন্তী চিত্রটি কে এঁকেছেন? দময়ন্তী, রাজা রবি বর্মা, কালিদাস, জোফানি নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? দেখো, দময়ন্তীর যে ছবি বা পেন্টিং, এটা এঁকেছিল তোমার রাজা রবি বর্মা। ঠিক আছে,
এই রাজা রবি বর্মাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট, ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট। মডার্ন ইন্ডিয়ান আর্ট, ঠিক আছে। রাজা রবি বর্মা তোমার 1904 সালে তিনি কেসর এ হিন্দ উপাধিটা পেয়েছিল কার কাছ থেকে? ব্রিটিশ সরকারের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই দময়ন্তী ছবিটা নিয়ে বলি। এই যে দময়ন্তী ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মহাভারতের একটা স্টোরি। মহাভারতের যে বন পর্ব রয়েছে না, সেখানে এই দময়ন্তী এবং রাজা রাজা নলা এবং দময়ন্তী দুজনকার প্রেম হয়। তো সেই যে দময়ন্তীর ছবিটা এঁকেছিল কে? রাজা রবি বর্মা। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি কি এঁকেছিলেন? ভারত মাতার ছবি, ঠিক আছে। তো দেখো, আজকে এই পর্যন্ত তোমাদের সাথে মোটামুটি 20টা জিকে প্রশ্ন আজ আলোচনা করেছি। এগুলা বিভিন্ন পরীক্ষায়, তোমার এসএসসি পরীক্ষায়, ডাব্লিউপি, কেপি, রেল, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছিল, কারণ সেখানকার পিওয়াইকিউ সেট থেকে প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে। তো পরের দিন আমরা একটা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সেট আলোচনা করব, ঠিক আছে। তোমার মোটামুটি 4ই জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল 2021 সালে, সেই প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।